প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক পরিবেশ। তো এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। এটা তোমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে। বিশেষ করে এখানে ভূগোলের কিছু টার্মস আছে, সেই জন্যই আমরা একটু সময় নিয়েছি। আর তোমরা আশা করি বুঝবে। তো আসো হোয়াইট বোর্ডে দেখো, আমাদের বাংলাদেশের ভৌগোলিক অবস্থান হচ্ছে, প্রথম আসো ভৌগোলিক অবস্থান কি। ভূগোলক বা বিশ্ব মানচিত্রে কোন দেশের অবস্থানটাই হচ্ছে ভৌগোলিক অবস্থান। আবার বলছি, ভূগোলক বা বিশ্ব মানচিত্রে কোন দেশের অবস্থান হচ্ছে সে দেশের ভৌগোলিক অবস্থান। তো ভৌগোলিক অবস্থানটা আমরা কিভাবে বর্ণনা করি? উত্তর হচ্ছে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ দিয়ে। অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দিয়ে। এখন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কি? 20 ডিগ্রি 34 ইঞ্চি। এটা হচ্ছে ডিগ্রি, এটা হচ্ছে ইঞ্চি। 20 ডিগ্রি 34 ইঞ্চি থেকে 26 ডিগ্রি 38 ইঞ্চি উত্তর অক্ষাংশে এবং 88 ডিগ্রি 01 ইঞ্চি থেকে 92 ডিগ্রি 41 পূর্ব দ্রাঘিমায়। এখন প্রাসঙ্গিক বিষয়, রিলেটেড বিষয় যেটা আমরা বুঝি না, অক্ষাংশ কি, দ্রাঘিমাংশ কি, এটা খুব ইম্পর্টেন্ট। আসো, তোমাদের যাদের কাছে বাসায় ভূগোলক আছে, তোমরা একটা ভূগোলক কাছে রাখলে খুব ভালো হবে, সুবিধা হবে। আমার কাছে একটা আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে ভূগোলক। হ্যাঁ, এইটা কাছে রাখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এই ভূগোলকটাই আমরা এখানে অঙ্কন করেছি। দেখো, তো ভূগোলক বা বিশ্ব মানচিত্রে উপরের অংশে এটা হচ্ছে উত্তর মেরু বা এটাকে সুমেরু বলে, আর উত্তর মেরুর এই অর্ধেককে গোলার্ধ বলে, মানে এই গোলকের অর্ধেক গোলার্ধ। তাহলে উত্তর মেরুর আরেকটা নাম হচ্ছে সুমেরু বা উত্তর গোলার্ধ। আর নিচের অংশ দেখো দক্ষিণ মেরু বা এটার আরেকটা নাম হচ্ছে কুমেরু বা এই অর্ধেক অংশ হচ্ছে দক্ষিণ গোলার্ধ। এবং এই পাশে হচ্ছে পূর্ব গোলার্ধ, এই পাশে হচ্ছে পশ্চিম গোলার্ধ। ঠিক আছে, এখন আসো অক্ষাংশ কি। তো অক্ষাংশ কি সেটা জানার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে নিরক্ষ রেখা বা বিষুব রেখা। নিরক্ষ রেখা বা বিষুব রেখা। নিরক্ষ রেখা বা বিষুব রেখা কি? এটা হচ্ছে যে পৃথিবীকে, এটা হচ্ছে আমাদের পৃথিবীর মানচিত্র। পৃথিবীর মাঝখান দিয়ে, পৃথিবীকে মাঝ বরাবর যে রেখা উত্তর এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে, যে রেখা পৃথিবীর মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে বেষ্টিত এবং পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে সমান দুই ভাগে ভাগ করেছে, তার নাম হচ্ছে কি নিরক্ষ রেখা বা বিষুব রেখা। তাহলে বিষুব রেখার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বিষুব রেখা পৃথিবীকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ এই দুই ভাগে সমানভাবে বিভক্ত করেছে। 2 নম্বর হচ্ছে নিরক্ষ রেখা পূর্ব পশ্চিমে বেষ্টিত। নিরক্ষ রেখা বা বিষুব রেখা পূর্ব পশ্চিমে বেষ্টিত, পৃথিবীর উপর দিয়ে পূর্ব থেকে পশ্চিমে বেষ্টিত। নিরক্ষ রেখাগুলো পরস্পর সমান ও সমান্তরাল, একটা আরেকটাকে ছেদ করে না, পরস্পর দূরত্ব সমান। আর পরে হচ্ছে এই গেল বিষুব রেখা বা নিরক্ষ রেখা। এইবার আসো নিরক্ষ রেখার সাথে রিলেটেড বিষয় হচ্ছে যে অক্ষাংশ। তাহলে অক্ষাংশ কি? এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এইটা হচ্ছে আমাদের নিরক্ষ রেখা পূর্ব পশ্চিমে বেষ্টিত। তাহলে এটা হচ্ছে পৃথিবীর সারফেস,
চারপাশ হচ্ছে পৃথিবীর উপরিভাগটা পৃথিবী। তো পৃথিবী থেকে যে কোনো দেশ বা যে কোনো বস্তুর, যেমন আমি তোমাদেরকে এখানে একটা ফোঁটা দিলাম, বি লিখেছি আমি, বাংলাদেশের অবস্থান আনুমানিক এখানে, আমি পরে আসছি। এই বি থেকে যে কোনো একটা অবস্থান থেকে নিরক্ষরেখার উপর বা বিষুব রেখার উপর তার কেন্দ্রে এসে যে কোণ উৎপন্ন করে। পৃথিবী পৃষ্ঠের যে কোনো বস্তু নিরক্ষরেখার সাথে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে। পৃথিবী পৃষ্ঠের যে কোনো বস্তু নিরক্ষরেখার সাথে তার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় অক্ষাংশ। যেমন এখান থেকে আমরা একটা কোণ অঙ্কন করেছি এরকম, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হলো অক্ষাংশ। এই কোণটার আনুমানিক পরিমাপ আমরা দিচ্ছি ধরো 23 ডিগ্রি। 23 ডিগ্রি, তাহলে এই হচ্ছে অক্ষাংশ। তো তাহলে বুঝতে পারছো যে বাংলাদেশ উত্তর অক্ষাংশে 20 ডিগ্রি থেকে 34। তাহলে এইখানে এই নিরক্ষরেখা বরাবর, এখানে নিরক্ষরেখা থেকে উপরের অংশ হচ্ছে উত্তর গোলার্ধ, নিচের অংশ হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তাহলে আমরা উত্তর গোলার্ধে, যেহেতু আমাদের উত্তর অক্ষাংশ, এখান থেকে এগুলি উত্তর অক্ষাংশ। আবার যদি ধরো আমরা নিরক্ষরেখার নিচে কোন এই জায়গা থেকে একটা কোণ টানি, এটা হবে দক্ষিণ অক্ষাংশ। হ্যাঁ, তারপরে এদিক থেকে টানলে এগুলো হবে পূর্ব অক্ষাংশ, ওদিক থেকে টানলে উত্তর আর দক্ষিণই হবে। আচ্ছা, তারপরে এখন এখানে হচ্ছে নিরক্ষরেখার উপর, এটা হচ্ছে মূল লাইন, এই মূল লাইনের উপর ডিগ্রির পরিমাপ হচ্ছে 0, কারণ এখানে কোনো কোণ উৎপন্ন করেনি। তারপরে এগুলি ক্রমাগত 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এখানে হচ্ছে 90, এদিকে হচ্ছে 90, এদিকে 90, এদিকে 90। তোমরা জানো বৃত্তের পরিমাপ হচ্ছে 360 ডিগ্রি, এটাকে 4 ভাগে ভাগ করেছি। এই উত্তর অক্ষাংশে আছে 90 ডিগ্রি, দক্ষিণ অক্ষাংশে এদিকে 90, এদিকে 90, এদিকে 90, মোট 360 ডিগ্রি। তাহলে এখন বাংলাদেশের অবস্থান হচ্ছে 20 ডিগ্রি 34 ইঞ্চি থেকে 26 ডিগ্রি 38। তাহলে এটা 10 ধরলে এটা 20, 20 থেকে এখানে 35, অর্থাৎ এই রিজিয়নের মধ্যেই, এর মধ্যেই আমাদের বাংলাদেশের অবস্থান অক্ষাংশ। তাহলে অক্ষাংশ আমরা বুঝলাম, নিরক্ষরেখা বুঝলাম, এবার আসো দ্রাঘিমাংশ। তো দ্রাঘিমাংশ কি আমরা তোমাদেরকে একটু পরে এটা দেখাবো। দ্রাঘিমা রেখা কি? এবার আসো উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুকে কেন্দ্র করে পৃথিবীর উপর, সারফেসের উপর পরিবেষ্টিত রেখাগুলো, উত্তরে দক্ষিণে পৃথিবীকে যে রেখাগুলো বেষ্টন করেছে, যেমন আমি একটা আঁকছি, দেখো এরকম যেটা আঁকা আছে এখানে এইভাবে, তাহলে এটা হচ্ছে একটা দ্রাঘিমা রেখা। তাহলে দ্রাঘিমা রেখাগুলো পূর্ব পশ্চিমে বেষ্টিত নয়, দ্রাঘিমা রেখাগুলো হচ্ছে উত্তরে এবং দক্ষিণে বেষ্টিত, পৃথিবীকে উত্তর ও দক্ষিণে পরিবেষ্টন করেছে যে রেখা, এগুলি হচ্ছে দ্রাঘিমা রেখা, তোমরা দেখো। আর অক্ষরেখাগুলি হচ্ছে পূর্ব পশ্চিমে বেষ্টিত। এরকম এই সারফেসের উপর টোটাল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3, এখানে 90 ডিগ্রি আছে। তাহলে এখানে নিরক্ষরেখা বাদ দিয়ে আরো 89টা অক্ষরেখা আছে, প্রত্যেক ডিগ্রিতে একটা একটা করে অক্ষরেখা আছে এদিকেও। তাহলে টোটাল 189টা অক্ষরেখা আছে পৃথিবীর সারফেসের উপর। তার মধ্যে সবচেয়ে বড় অক্ষরেখা হচ্ছে নিরক্ষরেখা, কারণ এখানে পৃথিবী পৃষ্ঠের ব্যাপ্তি সবচেয়ে বড়। তোমরা জানো পৃথিবী পুরো গোল নয়, ডিমাকৃতির গোল, সুতরাং মাঝখানের অংশটার ব্যাপ্তি বেশি। তাহলে নিরক্ষরেখা হচ্ছে সবচেয়ে বড় অক্ষরেখা। তারপরে আসুন দ্রাঘিমা রেখাগুলি হচ্ছে, তাহলে পৃথিবীকে উত্তরে দক্ষিণে পরিবেষ্টিত যে রেখা, সেগুলি হচ্ছে দ্রাঘিমা রেখা। এখন এই দ্রাঘিমা রেখা এই নিরক্ষরেখার সাথে বা বিষুব রেখার সাথে এই যে কোণ উৎপন্ন করেছে, প্রত্যেকটা দ্রাঘিমা রেখা এখানে একটা একটা করে কোণ উৎপন্ন করছে, সেগুলিকে বলা হয় দ্রাঘিমাংশ। তাহলে দ্রাঘিমা রেখাগুলো নিরক্ষরেখা বা বিষুব রেখার সাথে যে কোণ উৎপন্ন করে সেগুলি হচ্ছে দ্রাঘিমাংশ। তাহলে আমাদের বাংলাদেশের দ্রাঘিমার অবস্থান হচ্ছে 88 ডিগ্রি 1 থেকে 92 ডিগ্রি 41। তাহলে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে হচ্ছে 23 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি। আর দ্রাঘিমার গুলি যদি আমরা পরিমাপ করি, দ্রাঘিমার গুলি পরিমাপ করলে আমাদের এই
দেখো এখানে এটা পুরোপুরি প্রায় সমকোণের মতো 90 ডিগ্রি, তাহলে 92 ডিগ্রি এই জাতীয় কাছাকাছি কোথাও এখানে হয়। তাহলে 23 এবং এই যে আমি যেখানে 23 লিখেছি, তাহলে এই দিকে কোথাও বাংলাদেশের অবস্থান আছে, এই বরাবর কোথাও। আমরা ভূগোলকে তোমাদেরকে সেই অবস্থানটা এখন দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখো যাদের কাছে ভূগোলক আছে, বাংলাদেশের আয়তন এত ছোট যে বাংলাদেশটা লেখার মতো স্থান বিশ্ব মানচিত্রে হয়নি। তোমরা এখন একটু দেখো ভালো করে, দেখতে পাচ্ছ নাকি? দেখো এটা হচ্ছে চায়না, দেখা যায়, এটা হচ্ছে ইন্ডিয়া, তার উপরে চায়না, রাইট, ইন্ডিয়া চায়না, তার উপরে একটু অংশ ছোট্ট করে এখানে বাংলাদেশ লেখা আছে। এটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতে হয়। এই হচ্ছে চায়না, এই হচ্ছে ইন্ডিয়া, এই জায়গাটা একটু মায়ানমারের সীমান্তটাও দেখা যায় একটু বড়, কিন্তু বাংলাদেশটা একদম লেখাটাই দেখতে কষ্ট হচ্ছে, এত ছোট। এটা হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? তো এইটা যদি বাংলাদেশ হয়, আমি তোমাদের ক্লাসে যেটা বলি, ঠিক বাংলাদেশের অপোজিট দিকে, একদম অপোজিট দিকে হচ্ছে ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস, এই হচ্ছে বাংলাদেশ। তাহলে এই হচ্ছে বাংলাদেশের সারফেস। এই বরাবর পৃথিবীকে ঘুরে ঘুরে আমরা যাই। আমরা বিমানে যখন যাই, এখান থেকে এইভাবে ঘুরে অথবা এইভাবে ঘুরে আমরা এখানে ইউনাইটেড স্টেটসে যাই। তা আমি যেটা কৌতুকের ছেলে তোমাদেরকে বলি, আমরা যদি বাংলাদেশের মাটি ভেদ করে একদম গিয়ে ভিতর দিয়ে উঠতে পারি, তাহলে আমরা কিন্তু ইউনাইটেড স্টেটস পাবো। মাটি ভেদ করে একদম বরাবর নিচে গিয়ে যদি উঠতে পারি, যদিও সেটা অসম্ভব, কারণ এই দৈর্ঘ্যটা অনেক বেশি, সেখানে সাগর আছে, কাদামাটি আছে, তারপরে পানি আছে, হ্যাঁ, সেগুলি ভেদ করে যেতে পারলে আমরা ইউনাইটেড স্টেটস পাবো। তাহলে আমাদের, আশা করি তোমরা বুঝেছ। আর একটা জিনিস আমরা সেখানে আরেকটু শেয়ার করি, এটা হচ্ছে কেন্দ্র। কেন্দ্র থেকে উত্তর দিকে 23 ডিগ্রি, 23.5 ডিগ্রি, দক্ষিণ দিকে 23.5 ডিগ্রি। ভালো করে দেখো, উত্তর এবং দক্ষিণ দিকে 23.5 ডিগ্রি, এই অঞ্চলটাকে বলা হয় উষ্ণমণ্ডল। কি মণ্ডল? উষ্ণমণ্ডল। কারণ সূর্য এখানে পৃথিবীকে তীর্যকভাবে, একদম খারাপভাবে তাপ দেয়, ফলে এখানে তাপমাত্রা বেশি। তাহলে উষ্ণমণ্ডল হচ্ছে কেন্দ্র থেকে উত্তর গোলার্ধের দিকে 23-23.5 ডিগ্রি, দক্ষিণ গোলার্ধের দিকে 23.5 ডিগ্রি। তারপরে এই 23.5-এর পরে 66 উত্তর দিকে, দক্ষিণ দিকে 66, এইটা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। নাতিশীতোষ্ণ মণ্ডল। তো আমরা যেহেতু 26 ডিগ্রি, একদম 20 ডিগ্রি, অর্থাৎ 23 ডিগ্রির একটু উপরেই বা 23 ডিগ্রির উপরে পর্যন্ত আছি, সেজন্য আমরা নাতিশীতোষ্ণ মণ্ডলে পড়েছি। 23 থেকে 66, 23.5 থেকে দক্ষিণের দিকে 66, নাতিশীতোষ্ণ মণ্ডল। আর এই 66 এর পরে উত্তর দিকে, উত্তর মেরু পর্যন্ত 90 ডিগ্রি, দক্ষিণ দিকে দক্ষিণ মেরু পর্যন্ত 90 ডিগ্রি। এই টোটালটাকে বলা হয় হিমবাহ মণ্ডল। দেখো সূর্য যদি এখানে অবস্থান করে, এইটা তীর্যকভাবে আলো দেয়, ফলে সেখানে আলো তেমন পৌঁছায় না, বরফ থাকে বেশি, হিমবাহ মণ্ডল। এবং তোমরা এটা জানো যে 1 ডিগ্রি সমান 4 মিনিট হিসাব ধরে। তাহলে 4 মিনিট যদি হয়, তাহলে 360 ডিগ্রির জন্য আমরা পাই 1440 মিনিট। টোটাল এই সারফেসটা 360 ডিগ্রি সমান 1440 মিনিট। 1440 কে ভাগ করলে 24 ঘন্টা হয়। সেজন্যই এই পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে 24 ঘন্টা সময় লাগে। তাহলে এই হচ্ছে বিষয়। তারপরে আসো, এই যেই রেখাটা পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তরে দক্ষিণে পৃথিবীর কেন্দ্র দিয়ে গিয়েছে, এই রেখাটার নাম হচ্ছে মূল মধ্যরেখা। এই রেখাটার নাম হচ্ছে মূল মধ্যরেখা বা অক্ষরেখা। তাহলে আমরা আশা করি যে তোমরা আজকে থেকে এই বিষয়গুলি বুঝবে। তারপর এখন আসো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আমরা ব্যাখ্যা করলাম। তারপরে আসো বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ কি? আমরা জানি
যে সমস্ত উপাদানগুলো মানুষের তৈরি নয় সে সমস্ত উপাদানগুলোর দ্বারা সৃষ্ট পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ বলে। অর্থাৎ ছোটবেলায় যেটা পড়েছিলাম যে আমাদের চারপাশের পরিবেশ নিয়েই প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি। তাহলে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি? 1 নম্বর হচ্ছে ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, বনভূমি, মৃত্তিকা, খনিজ সম্পদ, প্রাণীজ সম্পদ ইত্যাদি। তারপরে আমাদের কাছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের যেসব আনুষঙ্গিক তথ্য আছে সেগুলি হচ্ছে সর্বমোট দৈর্ঘ্য আমরা জানি 1,47,570 বর্গ কিলোমিটার। যদিও এটা সাম্প্রতিক সময়ে কিছু বেড়েছে, আপডেট তথ্য বইয়ে আসেনি। আর সর্বমোট সীমারেখা মানে চারপাশের সীমারেখার দৈর্ঘ্য হচ্ছে 5,138 বর্গ কিলোমিটার। ভারতের সাথে আমাদের সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 4,144 কিলোমিটার। মায়ানমারের সাথে হচ্ছে 283 কিলোমিটার। সমুদ্র সীমার সর্বমোট দৈর্ঘ্য হচ্ছে 711 কিলোমিটার। আর অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল, মানে সমুদ্রের যে দূরত্ব পরিমাপ করে এটা হচ্ছে নটিক্যাল মাইল, 200 নটিক্যাল মাইল বা 370.4 কিলোমিটার। আর রাজনৈতিক সমুদ্র হচ্ছে 12 নটিক্যাল মাইল বা 22.24 কিলোমিটার। তো অর্থনৈতিক সমুদ্র সীমা, রাজনৈতিক সমুদ্র সীমা কি? অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 কিলোমিটার পর্যন্ত সমুদ্রের যে সমস্ত সম্পদ আছে সেগুলি বাংলাদেশ আহরণ করতে পারবে। রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে বাংলাদেশ সরকার যদি কোনো সামরিক কর্মকাণ্ড, নৌযান বা বিমান, নৌবাহিনীর ইত্যাদি ট্যাঙ্ক বা জাহাজ, যুদ্ধ জাহাজ স্থাপন করতে চায় 12 নটিক্যাল মাইলের বেশি যেতে পারবে না। আর মোট বনাঞ্চল হচ্ছে আমাদের বনাঞ্চলের দৈর্ঘ্য হচ্ছে 22,584 বর্গ কিলোমিটার। এটা মোট আয়তনের 17 বা 18%। আমরা জানি পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য একটা দেশের 25% বনভূমি থাকতে হয়। আর নদ নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 9,380 বর্গ কিলোমিটার। এটা মোট আয়তনের প্রায় 5%। এই হচ্ছে মোটামুটি তথ্য। এবার আসো আমরা যে প্রাকৃতিক পরিবেশের কথাগুলি বলেছিলাম, ভূপ্রকৃতি। প্রধানত আমাদের বাংলাদেশ সমভূমি অঞ্চল, তারপরেও এটা 3 ভাগে ভাগ করা যায় মাটিকে, ভূমিটাকে। টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চল, টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চল। এটা অবস্থিত হচ্ছে চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, কুমিল্লা, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জের পাহাড়ি এলাকা নিয়ে এইটা গঠিত। তো এটার তাৎপর্য হচ্ছে এখানে চা উৎপাদন হয়, আনারস উৎপাদন হয়, রাবার উৎপাদন হয়। আর এখানে কয়লা, চুনাপাথর, প্রাকৃতিক গ্যাস এগুলি পাওয়া যায়। আর 2 নম্বর হচ্ছে প্লাইস্টোসিন যুগের উচ্চভূমি। এগুলি হচ্ছে বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালের গড় আর এবং কুমিল্লার লালমাই পাহাড় নিয়ে গঠিত। এইসব অঞ্চলে বেশি করে বাঁশ, বেত এগুলি পাওয়া যায়। আর প্রাকৃতিক গ্যাসের মধ্যে প্রাকৃতিক গ্যাস, কয়লা, চুনাপাথর এগুলি পাওয়া যায়। আর সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি অঞ্চল, এটাই বেশি অঞ্চল, বিস্তীর্ণ অঞ্চল। বাংলাদেশের বিভিন্ন জেলাগুলি কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, ঠাকুরগাঁও, লালমনিরহাট, ঢাকা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, তারপরে প্রায় অঞ্চলগুলি এই প্লাবন সমভূমি অঞ্চলের অন্তর্ভুক্ত। প্রধান প্রধান কৃষিদ্রব্য যেগুলি আছে ধান, পাট, তারপরে অন্যান্য সবজি এগুলি এখানে উৎপাদন হয়। আর মৃত্তিকাকে দ্বিতীয় উপাদান হচ্ছে মৃত্তিকা মানে মাটি। তো মাটিকে আমরা 3 ভাগে 4 ভাগে ভাগ করতে পারি। লোহিত মৃত্তিকণিকা, লোহিত তোমরা শব্দ জানো, কিছুটা লাল, এটা লাল কাঁকড় যুক্ত, ছোট 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 এরকম ছোট ছোট দানা দানা পাথর থাকে, লাল, এটা কম উর্বর। আর পাললিক মৃত্তিকা, এটা হচ্ছে বিভিন্ন নদীবাহিত পলি দ্বারা গঠিত, এটাই সবচেয়ে বেশি উর্বর এবং এটা কৃষির জন্য খুবই উপযোগী। আর হচ্ছে পাহাড়ি মৃত্তিকা, এটা বেলে পাথর এবং কর্দম শিলা পাথর দ্বারা তৈরি, এটা কৃষিকাজের জন্য উপযোগী নয়। লবণাক্ত ভূমি কিছু আছে কক্সবাজার এদিকে, এগুলিও কৃষিকাজের জন্য বেশি উপযুক্ত নয়। তারপরে 3 নম্বরের উপাদান হচ্ছে জলবায়ু। জলবায়ু নাতিশীতোষ্ণ, আমরা একটু আগে দেখিয়েছি। একটু প্রশ্ন থাকে
তোমরা লিখে রাখো বাংলাদেশের জলবায়ু নাতিশীতোষ্ণ কেন। তো আমরা বলেছিলাম যে আমরা নাতিশীতোষ্ণ মণ্ডলের মধ্যে পড়েছি, 9 শীত 9 উষ্ণ। তারপরে হচ্ছে গড় তাপমাত্রা হচ্ছে 26.01 ডিগ্রি, আর গড় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 223 সেন্টিমিটার। আর নদ নদীগুলি আমরা জানি, মোট নদ নদীর দৈর্ঘ্য আমরা একটু আগে বলেছিলাম। আর প্রধান প্রধান নদী এগুলি আমরা জানি, পদ্মা, মেঘনা, যমুনা, তারপরে ব্রহ্মপুত্র, কর্ণফুলী ইত্যাদি ইত্যাদি। খনিজ সম্পদ একটা গুরুত্বপূর্ণ উপাদান প্রাকৃতিক সম্পদের। কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, তামা, আকরিক লৌহ, চুনাপাথর, তারপরে হচ্ছে যে কঠিন শিলা, চীনামাটি এবং খনিজ লবণ, এগুলো হচ্ছে প্রধান প্রধান খনিজ সম্পদ। এই প্রাকৃতিক পরিবেশ মানুষের বা কোনো একটা দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা পালন করে। কারণ যেমন আমরা একটু আগে দেখেছি জলবায়ু কেমন হবে, কোন কোন ধরনের খনিজ সম্পদ পাওয়া যাবে, সেগুলি নির্ভর করে ভৌগোলিক অবস্থানের উপর, প্রাকৃতিক পরিবেশের উপর। যেমন আমাদের নদ নদী আছে, সমুদ্র আছে, তাই সমুদ্র বন্দর আছে। সমুদ্র বন্দর ব্যবসা বাণিজ্যের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে যেমন যদি নদ নদী থাকে কৃষিকাজে বেশি উপযোগী, সুতরাং সে দেশের অর্থনীতি কৃষি নির্ভর হবে। তারপরে যদি সমভূমি অঞ্চল হয় কৃষিকাজের জন্য বেশি উপযোগী, কৃষি নির্ভর হবে। তাছাড়া সেখানে কি ধরনের শস্য উৎপাদন হয় সেটাই হবে মানুষের জীবন ও জীবিকা। সুতরাং মানুষ কি খাবে, বস্ত্র কেমন হবে, পরিধেয় বস্ত্র, যেমন আমরা শীতকালে একটু মোটা কাপড় পরি কেন ঠান্ডা পরে, গরমকালে একটু আবার পাতলা কাপড় পরি, হাফ শার্ট পরি কেন গরম পরে। সুতরাং কোন দেশের মানুষ কি ধরনের বস্ত্র পরিধান করবে, তাদের শিক্ষা সংস্কৃতি কেমন হবে, তারপরে হচ্ছে তাদের জীবনযাপন প্রণালী কেমন হবে, অর্থনীতি কেমন হবে, এগুলি টোটালি প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করে। সুতরাং মানুষের জীবনে প্রাকৃতিক পরিবেশের ভূমিকা ব্যাপক। আজকে এ পর্যন্তই শেষ করলাম। খোদা হাফেজ।